আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। আজকে আপনাদের সাথে আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করব, যেন আপনারা সচেতন হতে পারেন। প্রথমবার আমি যখন জাপানে অ্যাপ্লিকেশন করি তখন আমার কিন্তু সিওই রিজেক্ট হয়েছিল। তো কি কারণে মূলত রিজেক্ট হয়েছিল আর আমার যে কারণে রিজেক্ট হয়েছিল, আপনারা যেন সেই কাজগুলো করবেন না ভুলেও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। আমি যখন প্রথমে জাপানে অ্যাপ্লিকেশন করি তখন আমার ব্যাংকটা আমি নিজের দেখাই এবং এজেন্সি আমার কাগজপত্রগুলো সাবমিট করে। দ্বিতীয়বার আমি নিজে নিজে অ্যাপ্লিকেশন করে জাপানে এসেছি, কিন্তু প্রথমবার যে কাহিনীটা ঘটে, আমার যে স্পন্সর একজন শিক্ষক, পাশাপাশি আমাদের অনেক ধরনের ব্যবসা বাণিজ্য রয়েছে বড় বড়, আল্লাহ রহমতে। এটা হলো আমার রিয়েল। বাট এজেন্সি যেটা করে সেটা হচ্ছে আমার যে স্পন্সর, আমার আব্বু, তাকে দেখাই মূলত একজন চাকরিজীবী। চাকরিজীবী বলতে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, মোটামুটি স্যালারি দেখায় 1,47,000 টাকার মতো স্যালারি দেখায় প্রত্যেক মাসে। কিন্তু বাস্তবে কিন্তু সেটা না। আর আমি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি, আপনারা সবাই জানেন একজন শিক্ষকের বেতন কিন্তু মোটামুটি 30-40 হাজার টাকার ভিতরে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। তো আমি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছিলাম সেখানকার সাথে এজেন্সি আমার স্পন্সরকে যে পরিচয়টা দিছে তার সাথে কোনো কিছু মিলবে না। মানে আমি যখন পরবর্তীতে আমি আমার যে রিজেক্টের কারণগুলো নিজে নিজে যখন খোঁজার চেষ্টা করেছি যে আমি আসলে কোন কারণে প্রথমবার রিজেক্ট হইলাম, তো সেখানে খুঁজতে গিয়ে যে আমি জিনিসটা দেখলাম যে তারা আমার স্পন্সরকে দেখাইছে একজন চাকরিজীবী, মোটামুটি 1.5 লাখ টাকা বেতন। আর আমি যে ব্যাংক স্টেটমেন্টটা দিয়েছি সেখানে হয়তো বা প্রত্যেক মাসে স্যালারি ঢুকতেছে 30-40 হাজার টাকার ভিতরে। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, 30-40 হাজার টাকা স্যালারি স্টেটমেন্টে কিন্তু লেখা আছে যে স্যালারি হিসেবে এটা আসতেছে। সেখানে এজেন্সি কি করেছে আমার সাথে, যে তারা এখানে বড় একটা অ্যামাউন্টে স্যালারি দেখাইছে এবং তারা নাকি এটা বিশ্লেষণ করছে যে 30-40 হাজার টাকা ব্যাংকে ঢোকে আর বাকি টাকা নাকি হ্যান্ড ক্যাশে ঢোকে। মানে আপনার কি মনে হয় যে বাংলাদেশের কোনো কাজ হ্যান্ড ক্যাশে হয়? যদি সামান্য একটা জিনিস চিন্তা করেন, গার্মেন্টসে যারা চাকরি করে তাদেরও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে। সুতরাং এই যে অবিশ্বাস্য তথ্য দিছে এজেন্সি জাপান ইমিগ্রেশনে, এখান থেকে কিন্তু সিও রিজেক্টের মানে তারা যে চিন্তাধারাটা করছে আমার কাগজপত্র নিয়ে, এখান থেকে কিন্তু আমার রিজেক্ট হয়ে যাওয়ার কথা। এবং আসলে আমি রিজেক্ট হয়েছিলাম এই কারণে। আমি মানে আশ্চর্য হয়ে গেছি যে এজেন্সির কার্যকলাপ আমি যেগুলো দেখি বা আমার ক্ষেত্রে যেগুলো ঘটছিল, মানে আমি আশ্চর্য হয়ে গেছি যে তাদের কি সামান্যতম কোনো কমন সেন্স নাই। আর যারা ইমিগ্রেশনে বসে তারা কি একদম পাগল? মানে তাদের কি পাগল মনে হয়, বা তারা কি কিছু জানে না, বা তারা কি কিছু বুঝে না, বা যে দেশের স্টুডেন্টদের তারা সিওই দিবে, অফার লেটার দিবে, তারা কি তাদের দেশ সম্পর্কে কিছু জানে না? তো আপনাদের ক্ষেত্রে আমি একটা পরামর্শ দিব, এজেন্সি আপনার ফাইল প্রসেস করবে, কোনো সমস্যা না, কিন্তু আপনার কিছু দায়িত্ব রয়েছে। দায়িত্বগুলো হচ্ছে, আপনি যখন আপনার ফাইল সাবমিট করবেন তার আগে এজেন্সিকে বলবেন যে কি কি কাগজপত্র আপনি সাবমিট করতেছেন, আমি সেগুলো দেখব, আমাকে দেখান। এবং সেখানে দেখবেন যে আপনার স্পন্সরের যেভাবে ব্যাংক স্টেটমেন্টটা সাজানো, আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা আপনি দিচ্ছেন অথবা এজেন্সিরা দিছে, এগুলো দেখবেন ভাই, যে আপনার স্পন্সরের যেটা বানাই দিচ্ছে তারা হয়তো বা চাকরিজীবী বানাই দিতে পারে অথবা ব্যবসায়ী বানাই দিতে পারে, দিক, সমস্যা না, কিন্তু যে ইনকাম সোর্সটা তারা দেখাচ্ছে তার সাথে স্টেটমেন্টে মিল আছে কিনা, এই স্টেটমেন্টটা কিন্তু সিওএ আসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ উল্টা পাল্টা তথ্য দিলে কি ভাই আপনার সিওএ আসবে এত সোজা? আর বাংলাদেশ থেকে যে নকল বা ফেক কাগজ বেশি তৈরি করা হয় এটা কিন্তু জাপান ইমিগ্রেশন জানে। আর এখন তো এজেন্সিরা এমন করতেছে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট একটা তৈরি করে দিচ্ছে কম্পিউটারের মাধ্যমে। সেই অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি মোটামুটি সেই ব্যাংকে গিয়ে সার্চ করেন, দেখবেন যে আপনার নামে ওই নামে কোনো অ্যাকাউন্টই নাই। অনেক সময় কিন্তু ইমিগ্রেশন থেকে খোঁজ নেয় যে ব্যাংক অ্যাকাউন্টটা দিছেন ওই ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা দেখাইছেন ওইটা আছে কিনা। এখন তারা যখন চেক দিবে, চেক দিয়ে দেখবে যে অ্যাকাউন্ট তো মানে টাকা তো দূরে থাক, ওই নামে কোনো অ্যাকাউন্টই নাই, তখন কি আপনার সিওই দিবে?
তো আমি যেহেতু আমার অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা কিভাবে নেবেন বা কিভাবে নিচ্ছেন আমি জানি না, বাট আমার মনে হয় আপনারা যদি আপনাদের ফাইল প্রসেসের সময় যাকে দিয়েই ফাইল প্রসেস করান সমস্যা না, কিন্তু এই জিনিসগুলা যদি নিজে নিজে দায়িত্ব নিয়ে করতে পারেন এবং নিজে সেগুলো নিয়ে একটু অ্যানালাইজ করেন, তাহলে আমার মনে হবে যে সিওইটা আপনাকে অবশ্যই ইমিগ্রেশন দিবে, কিন্তু আপনার একটা কনফিডেন্স থাকবে যে না, আমি যে ডকুমেন্টসগুলো দিছি সবই ঠিকঠাক আছে, বা এজেন্সি যেভাবে সাজাইছে সব ঠিকঠাক আছে, একটা আত্মবিশ্বাস থাকবে। তারপরে সিওই আসবে কি আসবে না এটা তো ভাই সময় বলে দিবে। তো আপনারা সবসময় নিজের কাগজপত্রগুলো চেক করার চেষ্টা করবেন, যেন এজেন্সির কাছে সব ছেড়ে দিয়েন না। এজেন্সির কাছ থেকে যদি সবকিছু ছেড়ে দেন, আপনার জীবনে কিন্তু ভাই একটা অন্ধকার নেমে আসতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।